আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে নির্বাচন বিলম্বিত করবে না অন্তর্বর্তী সরকার। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং করা যানবাহন যানজটের অন্যতম কারণ। প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি গাড়ি রাখার দিকে নজর দেওয়ার তাগিদ। এবং ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিস্থিতি স্বস্তিদায়ক হওয়ার আশা। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঋণের কারণে সমস্যায় কয়েকটি বড় কারখানা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার কোনো দাবির মুখে নির্বাচন বিলম্বিত করবে না, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন তফসিল অনুযায়ী সময় মতো নির্বাচন হবে। ডক্টর কমফোর্ট ইউরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে কথা বলার সময় অধ্যাপক ইউনূস এমন মন্তব্য করেন। ডক্টর ইউনূস বলেন সম্ভাব্য সরকার নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। অধ্যাপক ইউনূস ব্যাখ্যা করেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হবে। বৃহত্তর সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি যোগ করেন নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই। আওয়ামী লীগ সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন দলটিকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই, তবে এর নেতৃত্বে থাকা ব্যক্তিদের হত্যা ও মানবতা বিরোধী অপরাধ সহ বাংলাদেশের আদালতে বিচার করা হবে। ডক্টর কমফোর্ট ইউরো বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য করে ভুল তথ্য ছড়ানোর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের প্রতি তার গ্রুপের সমর্থন ব্যক্ত করেছেন। রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে গুলিতে সুমন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানান হত্যাকাণ্ডের সময় 5 রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। নিহত সুমনের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা অন্তর্কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে। মানে প্রাথমিকভাবে যেহেতু সে একটা সন্ত্রাসী ছেলে এবং তার বিরুদ্ধে 6টা মামলা আছে, আমরা মনে করতেছি যে অন্য কোনো গ্রুপের সদস্য, কারণ আউট অফ নাথিং তাই একটা লোককে এখানে মাইরে দিল। তার কাছে মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, অন্য ছিল, কোনো কিছু নেয়নি, জাস্ট কিল করে দিয়ে চলে গেছে। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে পার্কিং করা যানবাহন যানজটের অন্যতম কারণ। বিশেষ করে রোজার দিনে ওই যানজট মানুষের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। নগরবাসী বলছেন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি কর্তৃপক্ষের উচিত পার্কিং ব্যবস্থা রাখা। শাকের আদনানের রিপোর্ট। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানবাহন পার্কিং করা যেন নিয়মিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেখানে নো পার্কিং লেখা সেখানে করা হচ্ছে গাড়ি পার্কিং। এমন চিত্র মোহাম্মদপুরের শিক্ষা প্রতিষ্ঠানের সামনের। বিশেষ করে ইফতারের আগে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বেশিরভাগ সময় এখানে এক লাইন করে রাখি আর কি। এখানে আর পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এখানে আমরা ওই আসার পর থেকে এভাবেই রাখি আর কি। দীর্ঘদিন ধরে আমরা এই যে 3 বছর ধরে যেভাবে আসি এভাবেই রাখতেছি। গাড়ি তো ড্রাইভারে নিয়ে আসে, গার্জেন আসে না, সেক্ষেত্রে গাড়িটা রেখে বাচ্চাটা বের করে চলে। এত বড় শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারছে, পার্কিং এর জন্য জায়গা বানাতে পারে নাই, রাস্তা মাঝখানে গাড়ি রাখতে হবে এমন কোনো কথা। পাশের ধানমন্ডি এলাকার কোচিং সেন্টারের সামনেও দেখা যায় যানবাহন পার্কিং করায় যানজটের সৃষ্টি হয়। স্কুলের তারপর কোচিংয়ের সব জায়গায় ছুটি হলে তো জ্যামজট হবেই, তো ক্যাজুয়ালিটিসের মধ্যে পড়ে গেছে এখন। এখানে রেগুলারলি এটা হয়, জ্যাম থাকেই।
এর পাশাপাশি ফুটপাতের ওপর অস্থায়ী দোকান যানজট সৃষ্টির জন্য দায়ী বলে মনে করছেন নগরবাসী। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন রপ্তানিকারকরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেউলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় সমস্যা রয়েছে। তাই নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা। মাসরুর শাকিলের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকটি বড় গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তবে এর বাইরে অন্য কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকদের দুই সংগঠন বিকেএমইএ ও বিজেএমইএ। সংগঠন দুটির নেতারা বলছেন ঈদে 90% কারখানায় বেতন বোনাস নিয়ে সমস্যা হবে না। বিজেএমইএ মালিক এবং সরকার পক্ষ মিলে ট্রাইপার্টি প্রোগ্রাম হয় এটা, ওখানে মোটামুটি সেটেল হয় কিভাবে আপনার গার্মেন্টসের নেক্সট রোজার মাসটা ঈদটা পার করতে হবে। এই আলোচনা মতে আমাদের 20 তারিখের ভিতরে 20 রোজার ভিতরে আমাদেরকে বোনাসটা দিতে হবে এবং 15 দিনের একটা স্যালারি দিতে হবে ঈদের ছুটির আগে। সো আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি মোটামুটি সব ফ্যাক্টরি মোটামুটি অ্যারেঞ্জ করতে পারছে। তারপরে দুই একটা ভার্নেবল ফ্যাক্টরি থাকে, এটা বিজিএমই থেকে ক্লোজ মনিটরিং করা হয়। সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা, ইনসেন্টিভের যে টাকা 7,000 কোটি টাকার মতো আমাদের বাংলাদেশ ব্যাংকে ক্লেম জমা আছে, সেখানে অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহ নাগাদ 2,000 কোটি টাকা ছাড় দিয়েছে, যেটা আমরা মনে করি এই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত অপ্রতুল। শ্রমিক নেতারা বলছেন বন্ধ হওয়া কারখানাগুলো ছাড়াও মাঝারি ও ছোট কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বেকচিমকো গ্রুপ, ডার্ট, তারপর এইভাবে আরও অনেকগুলো আছে, হ্যাঁ, তারপর অবন্তী কালার টেক্স, এইভাবে অনেকগুলো আছে যেগুলোতে হাজার হাজার শ্রমিক আছে, তারা বকেয়া বেতনাদি পাবে। তো সবাই আমরা চাচ্ছি যাতে ঈদের আগে বেতন বোনাসটা তাদেরকে নিশ্চিত করা হয়। ঈদের আগে যদি তাদের বেতন বোনাসগুলো নিশ্চিত করা না হলে ঈদের ছুটির আগের দিন বা ছুটির ভিতরেও রাস্তাঘাট আটকানো সহ যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ঈদ বেতন বোনাস নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবে দেশের 40 লাখ তৈরি পোশাক কর্মী, শ্রমিক ও মালিক পক্ষের, এমনটাই প্রত্যাশা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে দর্শক। ফিরে এলাম বিরতির পর। দুয়ারে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ঈদ আনন্দ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে নগরবাসী। ইফতারের পরপরই নগরীর বিপণী বিতানগুলোতে বেড়ে যায় বেচা কেনা। এক ছাদের নিচে সব পাওয়া যায় এমন শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বেশি। সুলতানা হিমো রিপোর্ট। ঈদ মানেই পছন্দসই পোশাকে নিজেকে সাজিয়ে ঈদের আনন্দকে উদযাপন করা। আর তাই তো রমজানের শেষের দিকে বেড়েছে ঈদের কেনাকাটা। সাধ্যের মধ্যে মানানসই পোশাক কিনতে নগরীর অভিজাত বিপণী বিতানে বেড়েছে ক্রেতাদের ভিড়। একই ছাদের নিচে পোশাক, জুতা, কসমেটিক্স, বাচ্চাদের খেলনা, ঘরের তৈজসপত্র সবকিছুই মিলছে বিভিন্ন শপিং আউটলেটগুলোতে। আর এসব শোরুমগুলোতেই কেনাকাটায় স্বাচ্ছন্দ্য খুঁজে পাচ্ছেন নগরবাসী। দাম ঠিক আছে, ফেব্রিক্স ভালো, এক জায়গায় একই ছাদের নিচে সব পাওয়া যাইতেছে। জামা জুতা অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক ভালো ঘুরছি, অনেকগুলো মার্কেটে ঘুরছি। টপস, ফ্রকগুলো, এভরিথিংস আর কি, সব কালেকশনই অনেক ভালো। টপস, প্যান্ট আর হচ্ছে জুতো, এই সব লিস্ট করেছি আমার জন্য। ভালোই তো লাগছে, অনেক ভালো লাগছে। বিক্রেতারা বলছেন ঈদের আগে বেচাকেনা আরও বাড়বে। আলহামদুলিল্লাহ, এবারের বেচাকেনা খুবই ভালো। টপ 10 মার্ট এমন একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের ছোটদের জুতো থেকে শুরু করে বড়দের যাবতীয় প্রোডাক্ট, বড়দের জন্য পাঞ্জাবি, তারপর হচ্ছে মেয়েদের জন্য 3 পিস, আনস্টিচ 3 পিস, কুর্তি, ছোটদের সকল ধরনের জামা, মানে সর্বসাধারণের হাতের নাগালের মধ্যেই আমরা চেষ্টা করেছি এই প্রোডাক্টের প্রাইসটা করার জন্য। ক্রেতাদের আকর্ষণ করতে নিত্য নতুন পোশাক ঈদ পর্যন্ত আনা হবে বলে জানিয়েছেন বিক্রেতারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। প্রতি বছর উচ্চ ফলনশীল সুখসাগর পেঁয়াজের বীজ ভারত থেকে কিনে চাষ করতে গিয়ে লোকসানে পড়েন কৃষক। বীজের চড়া দাম থেকে মুক্তি পেতে এখন মেহেরপুরের চাষিরা সুখসাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছেন। কৃষি বিভাগ বলছে উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ বীজ হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে।
মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা রিপোর্ট। গত 20 বছর ধরে অর্থকরী ফসল হিসাবে সুখসাগর নামের উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজের চাষ করে আসছেন মেহেরপুরের কৃষক। শুরু থেকে প্রতিবেশী দেশ ভারত থেকে এই পেঁয়াজের বীজ আমদানি করা হলেও এখন নিজেদের উৎপাদিত বীজ দিয়েই মাঠের পর মাঠ পেঁয়াজ চাষ করছেন কৃষক। এখন অনেক হয়েছে, কারণ হচ্ছে এগুলো ইন্ডিয়া থেকে অনেক বীজ আসতো, চাষি মার খেত, এর কারণে এখন আমরা নিজেরা এগুলো চাষ করি। সাধারণত চাষিরা জানান নিজেরা সুখসাগরের বীজ উৎপাদন করায় পেঁয়াজ চাষে উৎপাদন খরচ অনেক কমে গেছে। 1 বিঘা জমিতে 20 মণ গুটি পেঁয়াজ লাগাইতে হয়, মানে বিঘা প্রতি আপনার কম করে 1 বিঘা জমিতে আপনার 40 থেকে 50 হাজার টাকা খরচ আসবে। পেঁয়াজ বীজ উৎপাদন করায় আমদানি নির্ভরতা কমছে। এছাড়াও চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আশা করি আমাদের এই যে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং এই যে শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের ক্ষেত্রে আমাদের এখানে চাষিরা সফলতা পাবে এবং আমদানি নির্ভরতা কিছুটা হলে আমরা কমাতে পারবো এবং পেঁয়াজ বীজ উৎপাদনের চাষিরা তারা পেঁয়াজ বীজ উৎপাদনের পাশাপাশি তারা নিজেরাও লাভবান হবে এবং দেশকে আরো সমৃদ্ধশালী করে বলে আমি মনে করি। উৎপাদন খরচ কমলে ভোক্তারাও সুলভে পেঁয়াজ কিনতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রংপুরে দুর্লভ মাধবীলতার সৌন্দর্য নজর কাটছে বৃক্ষপ্রেমীদের। কবি, লেখক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রানা মাসুদের বাসার ছাদে শোভা পাচ্ছে এই ফুল। বিরল সৌন্দর্য উপভোগে ভিড় করছেন পুষ্পপ্রেমীরা। মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা রানা মাসুদের বাসার ছাদ বাগানে ফুটেছে শখের মাধবীলতা। রংপুরে দুর্লভ এ ফুলের গাছ রয়েছে 2-1টি। রানা মাসুদের ছাদ বাগান তাই নজর কাটছে গাছ প্রেমীদের। তো এবারই ফুলটা ফুটেছে, তো আমি আশা করছি এবার এখন প্রথম গাছ দেখে হয়তো একটু কম হয়েছে, অথবা আরও সামনে ডালপালা বিস্তার হলে আরও হয়তো কিছু ফুল আসবে। মানুষ মাধবীলতাটাকে চিনুক, যে মাধবীলতা অরিজিনাল মাধবীলতা, কবি সাহিত্যিকের মাধবীলতা, রোমান্টিসিজমের মাধবীলতা। মাধবীলতার সৌন্দর্যে মুগ্ধ পরিবারের সদস্যরাও। নিজের বাগানে ফোটা মাধবীলতা আসলে অনুভূতিটা মানে বোঝানো যাবে না। বৃক্ষপ্রেমীর এই বাগানে বিভিন্ন রঙের অপরাজিতা, ঝুমকলতা, মধুমঞ্জুরি, অনন্তলতা, রোসেলিয়া, বরুণ, পারুল, জ্যাকারান্ডা সহ বিভিন্ন প্রজাতির দুর্লভ গাছ রয়েছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে খেলার খবর। এশিয়ান কাপ ফুটবলের বাছাই ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার বিকেল 4টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় জামাল হামজারা। এর আগে বৃহস্পতিবার সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় দলকে বহনকারী উড়োজাহাজ। এই ম্যাচের জন্য 24 জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে ভারত গেছেন হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা। শিলংয়ে জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক রাঙানোর প্রত্যাশা তপু বর্মনের। 25শে মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলতে যাচ্ছি। সৌদি আরবে খুব ভালো আমাদের একটা প্র্যাকটিস সেশন ছিল। সো আমি মনে করি ওভারঅল যেহেতু নতুন করে টিমে জয়েন করছে হামজা চৌধুরী, সো অবশ্যই একটা বাড়তি একটা আমাদের টিমের একটা যে বর্তমান টিমের যে কন্ডিশন, আমি মনে করি আমরা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবো। টিকিট নিশ্চিতে আবারও মাঠে নামবে ইউরোপের সেরা দলগুলো। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসির নতুন সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী ও সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। 130 বছরের ইতিহাসে কভেন্ট্রি প্রথম নারী ও প্রথম আফ্রিকান হিসেবে আগামী 8 বছর সভাপতির দায়িত্ব পালন করবেন। গ্রিসের কস্তা নাভারিনোয় অনুষ্ঠিত 144তম অলিম্পিক কমিটির সভায় সেবাস্টিয়ান কোরের মতো সাবেক ক্রীড়াবিদ, রাজপরিবারের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ীদের পেছনে ফেলে 97 ভোটের মধ্যে সর্বাধিক 49 ভোট পান অলিম্পিকে 2 বারের সোনাজয়ী কভেন্ট্রি। 23 জুন অলিম্পিক দিবসে টমাস বাখের কাছ থেকে 10ম সভাপতি হিসেবে দায়িত্ব বুঝে নেবেন 41 বছর বয়সী কভেন্ট্রি। 2000 সিডনি অলিম্পিক থেকে টানা 5 আসরে অংশ নিয়েছেন তিনি।
2004 এথেন্স অলিম্পিকে একটি সোনাসহ 3 পদক এবং 2008 বেইজিং অলিম্পিকে একটি স্বর্ণসহ জেতেন 4টি পদক। 2016 সালে রিও অলিম্পিকের পর ক্রীড়াঙ্গন থেকে অবসর নেন তিনি। এরপর ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হন জিম্বাবুইয়ান সাবেক নারী সাঁতারু। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই জানালেন প্রধান উপদেষ্টা। কোনো দাবির মুখে নির্বাচন বিলম্বিত করবে না অন্তর্বর্তী সরকার। রাজধানীতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং করা যানবাহন যানজটের অন্যতম কারণ। প্রতিষ্ঠান গড়ার পাশাপাশি গাড়ি রাখার দিকে নজর দেওয়ার তাগিদ। এবং ঈদে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিস্থিতি স্বস্তিদায়ক হওয়ার আশা। রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ঋণের কারণে সমস্যায় কয়েকটি বড় কারখানা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল ionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।